হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 18টা ক্লাস দিয়ে দিয়েছি, আজ থাকছে 19 নম্বর ক্লাস। তো আজকের ক্লাসটি ভারতীয় সংবিধানের বিভিন্ন প্রশ্ন নিয়ে থাকছে। এই প্রশ্নগুলির মধ্যে বেশ কিছু প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে করা হয়েছে। তো অবশ্যই আমাদের যে সংবিধান সম্পর্কে বেসিক যে জিনিসগুলো জেনে রাখা অবশ্যই প্রয়োজন, সেইগুলো নিয়েই কিন্তু আজকে ক্লাসটি থাকছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান কোনটি? উত্তর হচ্ছে ভারতের সংবিধান পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধান। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে কবে সংবিধান গৃহীত হয়েছিল। প্রশ্ন ভালো করে দেখবে যে সংবিধান কবে গৃহীত হয়। উত্তর হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর ভারতের সংবিধান গৃহীত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো যে স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকরী হয়। প্রথমে পড়লাম গৃহীত, এখন বলছি কবে কার্যকরী হয়েছিল। তাহলে 1950 সালে 26শে জানুয়ারি ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের সংবিধানের স্থপতি বা জনক কাকে বলা হয়। না, ডক্টর B.R. আম্বেদকরকে বলা হয় ভারতীয় সংবিধানের জনক বা ভারতীয় সংবিধানের স্থপতি। পরবর্তী প্রশ্ন দেখো যে ডক্টর B.R. আম্বেদকরের পুরো নাম কি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে ডক্টর B.R. আম্বেদকরের পুরো নাম হচ্ছেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও যে বর্তমানে মৌলিক অধিকার এর সংখ্যা কয়টি ও কী কী। অর্থাৎ বর্তমানে সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি ও কী কী। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো আমাদের জানা অবশ্যই উচিত। প্রত্যেকটি মানুষের মানে প্রত্যেকটি নাগরিকের কিন্তু মৌলিক অধিকার কী কী সেগুলো জানা অবশ্যই দরকার আছে। তাহলে মৌলিক অধিকার কয়টি দেখো যে টোটাল মৌলিক অধিকার হচ্ছে 6টি। কি কি মৌলিক অধিকার? না, সমতার অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার এবং সর্বশেষ হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার। এই 6টি অধিকার হচ্ছে আমাদের মৌলিক অধিকার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে সংবিধানের কোন অধ্যায়ে মৌলিক অধিকার বর্ণিত আছে। তাহলে সংবিধানের 3য় অধ্যায়ে মৌলিক অধিকার সম্পর্কে বর্ণিত রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো যে মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে মৌলিক অধিকার তার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। না, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো যে বর্তমানে সংবিধানের কয়টি স্বীকৃত ভাষা আছে। না, 22টি স্বীকৃত ভাষা রয়েছে সংবিধানে। পরবর্তী প্রশ্ন, বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি। অর্থাৎ বর্তমানে সংবিধানের ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কয়টি। না, 11টি। 11টি মৌলিক কর্তব্য রয়েছে এবং এই 11টি মৌলিক কর্তব্য কত কত নম্বর ধারায় রয়েছে দেখো যে 51 ধারায় বর্ণিত রয়েছে। ভারতীয় সংবিধানের 51 ধারায় বর্ণিত রয়েছে মৌলিক কর্তব্যের কথা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় সংবিধানের যে মৌলিক কর্তব্য তার ধারণা সোভিয়েত রাশিয়ার সংবিধান থেকে গৃহীত হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো যে কোনো দুটি মৌলিক কর্তব্য বলুন। যে আমাদের যে বেসিক যে মৌলিক কর্তব্যগুলো রয়েছে, 11টি যে কর্তব্য সংবিধানে বর্ণিত রয়েছে সেই মৌলিক কর্তব্যগুলো কি। তাহলে যে কোনো দুটি, তোমরা 11টাই ভালো করে দেখে নেবে, আমি দুটি লিখে দিচ্ছি এখানে। যে সংবিধান ও জাতীয় প্রতীকের প্রতি সম্মান করা। অর্থাৎ সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত মেনে চলা ও সম্মান করা। পরবর্তী হচ্ছে বৈজ্ঞানিক মনস্কতা, অর্থাৎ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, মানবতাবাদ এবং অনুসন্ধিৎসা বৃদ্ধি করা। ঠিক আছে, আরও রয়েছে 9টি, তোমরা একবার প্রত্যেকটাই দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো যে বর্তমানে সংবিধানে ভোটাধিকারের ন্যূনতম বয়স কত। না, উত্তর হচ্ছে 18 বছর বয়স। পরবর্তী প্রশ্ন যে শিক্ষা বিষয়টি কোন তালিকাভুক্ত। অর্থাৎ শিক্ষা বিষয়টি সংবিধানের
কোন তালিকাভুক্ত? তাহলে সংবিধানের কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা ও যুগ্ম তালিকার মধ্যে শিক্ষা বিষয়টি যুগ্ম তালিকাভুক্ত। ঠিক আছে? পরবর্তী প্রশ্ন দেখে নাও যে প্রতিটি বইয়ের প্রথমে ভারতের যে প্রস্তাবনা উল্লেখিত থাকে তার গুরুত্ব কী? কেন এই প্রস্তাবনা প্রত্যেকটি বইয়ের প্রথমে দেওয়া থাকে? তাহলে দেখে নাও কেন। যে আজকের যে শিশু সেই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রতিটি পাঠ্য বইয়ের শুরুতেই সংবিধানের প্রস্তাবনা অন্তর্ভুক্ত করার মূল গুরুত্ব হলো ছাত্রছাত্রীদের মধ্যে দেশের মৌলিক আদর্শ, মূল্যবোধ এবং সাংবিধানিক লক্ষ্য সম্পর্কে সচেতন করা। ঠিক আছে? আর এটি সংবিধানের একটি সংক্ষিপ্ত সারসংক্ষেপ বা মুখবন্ধ হিসাবে কাজ করে, যা আমাদের দেশের মূল ভিত্তিকে তুলে ধরে। ওকে, তাহলে প্রত্যেকটি বই একদম প্রথম শ্রেণীর বই থেকে শুরু করে প্রতিটি বইয়ে আমাদের যে সংবিধানের প্রস্তাবনাটি দেয়া থাকে তার কারণ হচ্ছে যে ছাত্রছাত্রীদের মধ্যে মৌলিক আদর্শ, মূল্যবোধ এবং সাংবিধানিক লক্ষ্য সম্পর্কে সচেতন করা এবং দেশের যে মূল ভিত্তি সেই সম্পর্কেও কিন্তু তাদের মধ্যে সচেতনতা গড়ে তোলা। ঠিক আছে? এই ছোট ছোট কয়েকটা কথাই কিন্তু তোমাদের বুঝিয়ে দিতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আমি অলরেডি তোমাদের 19টা ক্লাস দিয়ে দিলাম। তোমরা যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে নেবে। আর এই যে 19টা ক্লাস যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই প্লে লিস্টে গিয়ে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026 এই যে ফোল্ডারটি রয়েছে এখানে কিন্তু পরপর তোমরা 19টা যে ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে? তোমরা পরপর দেখে নিও। প্রত্যেকটি ক্লাসই কিন্তু খুবই এফেক্টিভ, অবশ্যই কিন্তু দেখে নেবে। আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। আর কোন কোন ক্লাস চাইছো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে। ঠিক আছে? থ্যাংক ইউ।